গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, গুলশান হামলার অস্ত্র ভারতে তৈরি করে পাকিস্তানের কারিগর। গুলিস্তানে রোজ অর্ধ কোটি টাকার চাঁদাবাজি, ভাগ নিচ্ছে পুলিশ সন্ত্রাসী। বাংলাদেশ প্রতিদিন, কমিটির সাতকাহন, অনেকেই অচেনা, কমিটিতে একজন অভিনন্দন আরেকজনকে, আছেন বিতর্কিত টেন্ডারবাজরা। মানব জমিন, টাকার খনি গুলিস্তানের ফুটপাত, যে রেকর্ড একমাত্র মিরাজের। আমাদের সময়, নতুন ইমেইল বিতর্ক, এফবিআই এর কাছে দ্রুত ব্যাখ্যা দাবি হিলারির। সকালের খবর, যৌথ সভায় মির্জা ফখরুল, বড় সমাবেশ করে শক্তির জানান দিতে চায় বিএনপি। জয় জয় দিন, বাংলাদেশ সীমান্তে আরো ভাসমান চৌকি বসাবে ভারত। আলোকিত বাংলাদেশ, বলতে জায়গা নেই, ধ্বংসও করা যাচ্ছে না, অচল নোট নিয়ে বিপাকে বাংলাদেশ ব্যাংক। দৈনিক ইনকিলাব, শিশু নির্যাতনের হার উদ্বেগজনক, আইন আছে প্রয়োগ নেই। আমাদের অর্থনীতি, নির্বাচন কমিশন পুনর্গঠনের রূপরেখা দেবে বিএনপি, নভেম্বরে সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব। দৈনিক দিনকাল, গুলশান হামলার অস্ত্র ভারতে তৈরি। দৈনিক সংগ্রাম, খপ্পরে পড়ে শুধু ঢাকা মেডিকেল কলেজে ভর্তি 247, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রাজধানী জুড়ে। দৈনিক করতোয়া, বড় লিডে চোখ টাইগারদের। The Independent, spinners keep Tigers ahead in Mirpur. New Nation, Gulistan clash centering extortion. The Financial Express, India to build cross-border oil pipeline at its own cost. Dhaka Tribune, Miraj bags 6 as Tigers eye big lead. তো সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম। তো একটি বিষয় আলোচিত হচ্ছে কয়েকদিন ধরে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠনকে ঘিরে। যেহেতু আগামী নির্বাচন সামনে, দলগুলো প্রস্তুতিও নিচ্ছে। বিএনপি এক ধরনের বলছে যে তারা প্রস্তাব দেবে, রূপরেখা দিবে, কিন্তু আওয়ামী লীগের দিক থেকে, তো সরকারের দিক থেকে বলা হচ্ছে যে সংবিধান অনুযায়ী হবে। আজও এই বিষয়টি আমরা শিরোনাম হিসেবে দেখতে পেয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে সকল দলের মধ্যেই আগামী নির্বাচনের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনি দেখেছেন আওয়ামী লীগের কাউন্সিলের মূল ফোকাসটাই ছিল আগামী নির্বাচন, যে নির্বাচনটি 2019 সালে অনুষ্ঠিত হবে। তো সেটি নির্বাচন করতে গেলে যেটি সর্বাগ্রে প্রয়োজন সেটি হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন, এবং যেটি আগামী ফেব্রুয়ারি মাসে এই কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সংবিধানের 118 অনুযায়ী আমাদের নির্বাচন কমিশন গঠন করতে হবে, এবং তার জন্য গঠনের একটি প্রক্রিয়া বলে দেওয়া আছে। একটা সার্চ কমিটি গঠন করতে হবে। সার্চ কমিটি কিছু নাম প্রস্তাব করবে, সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতি একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। তো এখন যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে, সেটি হচ্ছে যেহেতু এই মুহূর্তে আর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার নেই, ফলে আগামী নির্বাচনটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি হচ্ছে নির্বাচন কমিশনের। আমরা বিগত নির্বাচন কমিশন যেটি অলরেডি আছে, যেটিকে আমরা বিগত বলছি, এই রকিব কমিশনের ব্যাপারে মানুষের মধ্যে নানা প্রশ্ন আছে, নানা রকমের বিতর্ক আছে তাদের ভূমিকা নিয়ে। বিভিন্ন নির্বাচন আমরা দেখেছি অনেক বিষয় তারা এড়িয়ে গেছেন, কখনো চুপ থেকেছেন, কখনো যেখানে পদক্ষেপ নেওয়ার কথা সেটি নেননি, এবং এই কারণে এই নির্বাচন কমিশনের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। তা আমরা আশা করব যে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন হবে, কারণ এটি খুবই দরকার। আমরা চাই যে 2019 সালের নির্বাচনটিতে সকল দলই অংশগ্রহণ করুক, 2014 সালের 5ই জানুয়ারির মতো নির্বাচন যাতে না হয়। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের গঠনের প্রক্রিয়াটি সামনে এসে গেছে, কারণ সময় কিন্তু খুব বেশি দিন আর নেই, কয়েক মাসের মধ্যেই গঠিত হতে হবে। তো সেই প্রক্রিয়াটি আমার ধারণা, যেহেতু আওয়ামী লীগ এতদিন কাউন্সিল নিয়ে ব্যস্ত ছিল, তারাও প্রক্রিয়াটা শুরু করবেন। এবং আপনি যেটা বললেন যে বিএনপির পক্ষ থেকে একটা রূপরেখা দেওয়া হবে, এটা খুবই ভালো। আমরা চাই যে সবার সাথে আলাপ আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হোক। সরকার বিষয়টি কার্যত কতটা, মানে দৃশ্যত কতটা গুরুত্ব এর মধ্যে দিচ্ছে বলে আপনার মনে হয়? দেখেন, গুরুত্ব দিতেই হবে, কারণ সরকারের দিকে তাকিয়ে আছে জনগণ এবং দেশের মানুষ, সুশীল সমাজ সবাই। বিশেষ করে এই নির্বাচন কমিশনটি গঠনের ক্ষেত্রে সবার মতামত গ্রহণ করা হচ্ছে কিনা
বা সর্বজন রাজ্য একজন ব্যক্তিকে মনোনয়ন করা হচ্ছে কিনা এটির উপর কিন্তু সবার নজর আছে, এবং এটি না যদি না করে তাহলে কিন্তু শুরুতেই নির্বাচন কমিশন একটা প্রশ্নের মুখোমুখি হবে। এবার এই পর্যায়ে আমরা একটু খেলার আলোচনাটা করে নিই, কারণ আমরা এই ঢাকা টেস্টের দিকে খুব জোর মানুষ খুব গুরুত্ব দিয়ে তাকিয়েছিল, খুব আশা নিয়ে যে এই টেস্টে টাইগাররা জয় পাবে, কেননা চট্টগ্রাম টেস্টে তো খুব কাছাকাছি গিয়ে চট্টগ্রাম টেস্টে আমরা প্রায় বিজয়ের দ্বারপ্রান্তে গিয়েছিলাম। 2টি উইকেট হাতে ছিল, মাত্র 22 রান দরকার ছিল, 23 রান হলে আমরা জিতে যেতাম, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলটি আমরা পাইনি। তবে এটা ঠিক যে আমরা সমানে সমানে ইংল্যান্ডের সঙ্গে টেস্টে লড়েছি চট্টগ্রাম টেস্টে। এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের ফলাফল খারাপ না, আমরা খেলাটি খুবই অনেকটা নাটকীয়, টেস্ট খুবই বিরক্তিকর খেলা হয়, কিন্তু এই টেস্টটা দেখতে পাচ্ছি খুব নাটকীয়তায় পরিপূর্ণ। আপনি ধরো 2 দিনে 2টি ইনিংস 3টি ইনিংস খেলা হচ্ছে প্রায়। তো সব মিলিয়ে আমরা আমাদের অবস্থানও ভালো, আমরা প্রায় 3 উইকেটে 152 রান করেছি। এখন কালকে মধ্য যে ব্যাটসম্যানরা, মিডল অর্ডার ব্যাটসম্যান যেটিকে বলি আমরা, তাদের দিকে কিন্তু তাকিয়েছে। গতবার কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করেনি, এবং গত ইনিংসে সেই মিডল অর্ডার ব্যাটসম্যান, যেখানে তামিম আর মমিনুলের এত বড় বিরাট একটা জুটির পরও রানের পরও আমরা কিন্তু ভালো রান করতে পারিনি। আমরা কালকে তাকিয়েছি, কালকের দিনটা খুবই ক্রুশিয়াল। যদি আমরা ভালো একটি রানের লিড নিতে পারি তাহলে কিন্তু আমাদের বিজয়ের সম্ভাবনা আছে। তবে এটা মনে রাখতে হবে, সময় কিন্তু এখনো অনেক দিন রয়ে গেছে, আরো 3 দিন খেলা রয়ে গেছে, আজকে মাত্র 2 দিন। ফলে ছোটখাটো ইনিংস দিলে ইংল্যান্ডকে কিন্তু পরাস্ত করা যাবে না, আমাদের বড় রানের লিড নিতে হবে। মিরাজের কথা শিরোনাম, আবারও 6 উইকেট পেয়েছে, এবং ও খুবই ভালো করছে। চট্টগ্রাম টেস্টও ভালো করেছে, এবারও ভালো করছে, এবং তার বোলিং দক্ষতাটা খুবই প্রশংসনীয়। আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো করছে, এবং তাকে আগামীতেও আমার ধারণা যে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে আবির্ভূত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে গতদিন। হ্যাঁ, এখন আজকে সম্মেলনের শেষ হওয়ার 6 দিনের মাথায় যে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারলো, যদিও প্রেসিডিয়ামের 3টি এবং সম্পাদকের 4টি পদ, খুবই কয়েকটা পদ এখনো বাকি আছে, কিন্তু মেজরিটি যে ঘোষণা করা হয়েছে এটি খুবই ভালো দিক। এবং আমরা দেখতে পাচ্ছি এবার নতুনের জয় জয়কার, একদম নবীনরা আসছে। ছাত্রলীগ করা মিড র্যাঙ্কের নেতারা অলরেডি বিভিন্ন জায়গায় জায়গা পেয়ে গেছেন। তো সেখানে এটা নিয়ে অনেক আশাবাদ তৈরি হচ্ছে। অনেক পুরনো স্টলওয়ার্ডরা বাদ পড়েছেন, যেটি আপনি একটা নিউজ দেখালেন একটু আগে, যে অনেক যারা সিনিয়র লিডার তারা বাদ পড়েছেন। এবার মাননীয় প্রধানমন্ত্রী দল গোছানোর ক্ষেত্রে নির্বাচনটাকে মাথায় রাখছেন আমার ধারণা, এবং আগামীতে একটা নেতৃত্ব তৈরির চিন্তাটাও তার মাথায় আছে, যাতে নবীনরা আস্তে আস্তে জায়গা নিয়ে সেই জায়গাটি পূরণ করে। ফলে এই দুটো চিন্তা, এক হচ্ছে নবীনদের সংমিশ্রণ করা এখানে পুরনোদের সাথে, দ্বিতীয়ত আগামী নির্বাচনটিকে এই দলকে পরিচালনা করতে হবে। ফলে দুটি জিনিস মাথায় রেখেই তিনি দল সাজাচ্ছেন, এটা বোঝা যায়। আরেকটি জিনিস খেয়াল করার মতো, সেটি হচ্ছে যারা মন্ত্রী আছেন তাদেরকে দল এবং মন্ত্রিত্ব দুটো আলাদা করা হচ্ছে। দলের নেতৃত্ব নিচ্ছেন যারা, মন্ত্রিত্ব নেই তারা অধিকাংশই, কয়েকজন আছে অবশ্য যারা মন্ত্রী এবং দলের নেতাও, কিন্তু এই দুটো ভাগ করে ফেলাটা ভালো একদিক থেকে। কারণ যারা মন্ত্রী তারা সরকার প্রশাসনের কাজে ব্যস্ত থাকেন, দলের দিকে সময় দিতে পারেন না। অন্যদিকে যারা দলে সময় দেবেন তারা মন্ত্রিত্বের দিকে তাদের নজর নেই। ফলে এটা আলাদা করে নেওয়ার কারণে আমরা দেখবো যে হয়তো দলটা আরো গতিশীলতা পাবে, বিশেষ করে নতুন নেতৃত্বের কাছে। গুলিস্তান সংঘর্ষ নিয়ে শিরোনাম রয়েছে। গুলিস্তানে আমরা যে হকার উচ্ছেদকে কেন্দ্র করে যেটি হচ্ছিল ঢাকা দক্ষিণে, এটা গত কয়েকদিন ধরে চলছে, এবং খুবই দুঃখজনক ব্যাপার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগটি কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। আমরা আজকে পত্রপত্রিকায় দেখলাম যে যে সমস্ত জায়গায় উচ্ছেদ করা হয়েছে তারা আবার বহাল তবিয়তে এসে বসে গেছে। আরেকটি জিনিস দেখার মতো, সেটি হচ্ছে এই উচ্ছেদের সময় অস্ত্র হাতে ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে দেখা গেছে। এটা খুবই, আমি মনে করি যে এটা সরকারের উচিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এটাকে খুব সিরিয়াসলি দেখা। আজকেও পত্রপত্রিকায় এসছে যে এরা অস্ত্রধারীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বা তাদেরকে গ্রেফতার হয়নি। তো এটা খুবই দুঃখজনক হবে যদি এই ধরনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী ছাত্র নেতাদের গ্রেফতার করা হচ্ছে না বা তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর হকার উচ্ছেদের ব্যাপারটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। এটা এমন বিষয় যে এটা রাতারাতি কিন্তু এখান থেকে কোনো সমাধান পাওয়া যাবে না।
আপনি পর্যায়ক্রমে হকারদের পুনর্বাসন করে তারপরে এদেরকে এই জায়গাটি পরিষ্কার করা, এটা অনেক জায়গায় হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে গেলে কলকাতায় দেখবেন একসময় ফুটপাথ হকারের দখলে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে তারা ফেজ ওয়াইজ এগুলোকে করেছেন, তাদেরকে অন্য জায়গায় করেছেন। আমাদের এখানেও তাদের জন্য জায়গা নির্ধারণ করে দিলে আশা করি ফুটপাথটা মানুষের চলাচলের উপযোগী। আমাদের ফুটপাথ বলতে কিছু নেই, আইদার গাড়ি রেখে পার্কিং করে বন্ধ অথবা এই হকারদের দ্বারা বন্ধ। আর তাছাড়াও দুঃখজনক, এই যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে আপনি দেখবেন নোয়াখালীতে একটা কয়েকশো কোটি টাকা খরচ করে একটা মার্কেট বানানো ফেলে রাখা হয়েছে। আজকে কয়েক বছর হলো মার্কেটে কেউ যায় না, কোনো হকারও যায় না, কেউ যায় না। তো এইভাবে অপরিকল্পিতভাবে করার পেছনে টাকা খরচ করা হয়, কিন্তু কার্যত এগুলো কোনো ফলাফল আনে না। আমাদের সেই চিন্তাটা মাথায় করতে হবে যে আমরা এদেরকে পুনর্বাসনের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল যে কারণ বাজারটি, এই যে কারণ বাজারের ঘিঞ্জি এলাকা, এই এলাকায় যে একটু যানজট তৈরি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, সেটিকে মহাখালীতে স্থানান্তর করা হবে। কিন্তু আজকে 3 বছরও এত বড় একটি মার্কেট নির্মাণ করা হয়েছে কয়েকশো কোটি টাকা খরচ করে, কিন্তু কেউ যাচ্ছে না সেখানে। আপনি কিছুটা বলছিলেন যে গুলিস্তানের এটি উচ্ছেদ না করতে দেওয়ার পিছনে বা এই সংঘর্ষের পিছনে এটি চাঁদাবাজির একটি বড় বিষয় রয়েছে। আপনার প্রতিদিন শত কোটি টাকা চাঁদা, ইত্তেফাকের একটা রিপোর্ট দেখলাম, আমরা অনেকদিন থেকে রিপোর্টগুলো দেখছি অবশ্য গণমাধ্যমে, যে শত কোটি টাকা চাঁদা ডেইলি উঠে একটা দোকান থেকে। যদি 300-400 টাকা, আমি কোন চ্যানেলে জানি একটা রিপোর্ট দেখছিলাম যে আপনার গাউসিয়া মার্কেটের সামনে ফুটপাথের উপর প্রতিটি দোকান থেকে পার ডে 400 টাকা করে চাঁদা নেওয়া হয়। এখন আপনি ওখানে কয়েক হাজার দোকান আছে, 400 টাকা করে নিলে কত টাকা প্রতিদিন ওঠে, মাসে কত টাকা ওঠে, বছরে কত টাকা, এবং সেই ভাগ বাটোয়ারা পুলিশ প্রশাসন থেকে রাজনৈতিক নেতা, তারপরে প্রভাবশালী নানা মহল, প্রত্যেকেই ভাগ করে নেয়। যদি এই প্রক্রিয়া চালু থাকে আপনি কিভাবে এটি বন্ধ করবেন? এবং বন্ধ করা যাচ্ছে না। আমাদের ফুটপাথ দখলে, সবার এই হকারদের দখলে, ফুটপাথ না শুধু ওই যে ওভারপাস গুলো আছে, সমস্ত ওভারপাস গুলো দখল করে আছে, মানুষের হাঁটার জায়গা নেই। তো এগুলো তো আস্তে আস্তে নজর দিতে হবে। আমাদের মনে হয় একটু শক্ত হাতে একটা যদি দমন করা যায়, আমরা দেখি শক্ত হাতে করলে সম্ভব হয়। তো টাইমস অফ ইন্ডিয়ার একটি সংবাদকে ঘিরে আমাদের প্রায় সবগুলো পত্রিকাতে একটি শিরোনাম রয়েছে, সেটা হচ্ছে গুলশানের হোলি আর্টিজানের যে হামলা, সেই হামলার অস্ত্র ভারতে তৈরি করা হয়েছে এবং কারিগর পাকিস্তান থেকে এসেছিল। সেরকম একটি গোয়েন্দা রিপোর্ট, যেটি এনআইএ, ন্যাশনাল ইন্টেলিজেন্সি, যেটি ভারতের একটা শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থা, যারা এই সমস্ত জঙ্গিবাদ এবং এক্সট্রিমিজম নিয়ে কাজ করে, তাদের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া এই খবরটি ছেপেছে যে ভারতের খাগড়াগড়ে, বিশেষ করে বর্ধমানের এদিকে, সেখানে এই অস্ত্রগুলো তৈরি হয়েছে এবং প্রশিক্ষক, অস্ত্র বানানোর প্রশিক্ষক ছিলেন পাকিস্তানি নাগরিক, এবং তারা সেখানে অস্ত্রগুলো নির্মাণ করে গত 1 মাস আগে চাঁপাইনবাবগঞ্জের বর্ডার দিয়ে এইগুলো বাংলাদেশে প্রবেশ করে পরে ঢাকায় আসে। এখন আমাদের গোয়েন্দারা এটা কতখানি এর সত্যতা অসত্যতা নিয়ে কাজ করে এটা স্বীকার করবেন সেটার উপর নির্ভর করছে। আসলে আমরা ভারতীয় গোয়েন্দা সংস্থা বরাত দিয়ে খবরটা পাচ্ছি, কিন্তু আমাদের একই সঙ্গে আমাদের বাংলাদেশের গোয়েন্দারা কি তথ্য পায় সেটি আমরা দেখতে চাই। অন্যথা এটি এই ধরনের মেসেজগুলো কিন্তু মানুষকে আরো আতঙ্কিত করবে। আর ভারতের মতো জায়গায় যদি বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের অস্ত্র তৈরির বা সংঘাত তৈরির বা এই ধরনের সহিংসতা তৈরির বা জঙ্গিদের জন্য অস্ত্র তৈরির কাজ হয়, সেটা খুবই দুঃখজনক হবে। এবং ভারত সরকারও খুব সিরিয়াসলি নেবে বিষয়টি, আমরা সে আশা করি। এটা ঠিক যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ কিন্তু মাথাচাড়া দিচ্ছে, এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্রয় আছে এরকম বলা হয় অনেকে। ভোটের রাজনীতির কারণে এই ধরনের জিনিসগুলো নিয়ে কেন্দ্রের সঙ্গে একটি বিরোধ আছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের, এবং এটা নিয়ে তৃণমূলের এবং বিজেপি সরকারের একটা, আমরা দেখেছি উভয়ের মধ্যে একটা টানাটানিও রেশারেশিও দেখেছে। বিশেষ করে এর আগে এই যে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এবং সেখানে জেএমবি, বাংলাদেশের জেএমবির অনেক সদস্য পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন, এরকম অভিযোগ আছে। কিন্তু তাদেরকে প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের সরকার ধরছে না, এটি একটি অভিযোগ। পশ্চিমবঙ্গে বিশেষ করে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে সেরকম আইন ব্যবস্থা নিচ্ছে না, এই অভিযোগটি আছে। এটি নিয়ে কেন্দ্র রাজ্য বিরোধ অনেক 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 ঘটনা ঘটেছে, এবং পশ্চিমবঙ্গের পত্রপত্রিকায় আমরা সেটা দেখেছি। আমরা আশা করবো যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ যেমন তার মাটি কোনো বিদ্রোহীর জন্য ব্যবহার হতে দেয় না, বাংলাদেশের ব্যাপারেও বাংলাদেশের মধ্যে কোন রকমের অপতৎপরতা চালানোর জন্য ভারতের মাটি ব্যবহৃত হবে না, আমরা সে প্রত্যাশা করছি। শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে আইন আছে প্রয়োগ নেই, অর্থাৎ শিশু নির্যাতনের উদ্বেগজনক জেহার এবং সাম্প্রতিক যে নির্মম ঘটনাগুলো, সেগুলোর ভিত্তিতে এই প্রতিবেদনটি করা হয়েছে। এখানে এটি তো এখন আমরা দেখতে পাচ্ছি এত বেড়ে গেছে শিশু নির্যাতনের ঘটনা। আমার মনে হয় যে আমরা নারী ও শিশু নির্যাতন যে আইনটি আছে
সেটি প্রয়োগ বোধে যথারীতি হচ্ছে না এবং মানুষকে সচেতন করার বিষয়টি হচ্ছে না। একসময় এই আইনটি অত্যন্ত শক্ত হাতে প্রয়োগ করা হতো এবং যে কারণে নারী নির্যাতন কিছুটা কমে এসেছিল মাঝখানে, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি শিশুর উপরে হামলা, শিশু নির্যাতন, নানা রকমের শিকার, তারা নির্যাতনের শিকার হচ্ছে। শিশুরা, বিশেষ করে মেয়ে শিশুরা বেশি হচ্ছে এটি। তো সেই জায়গায় এটি যদি আমরা আইনের প্রয়োগ না থাকে, আইন আছে যেটি প্রয়োগ নেই, যেটা আপনি বললেন, আইনের প্রয়োগ যদি হয় তাহলে অবশ্যই এটি দমন করা সম্ভব হবে। অজ্ঞান পার্টির দৌরাত্ম্য নিয়ে একটি শিরোনাম দেখতে পাচ্ছি, মাঝে মাঝে এরকম দেখা যায় এবং শুধু ঢাকা মেডিকেলেই ভর্তি 247 জন এরকম বলা হয়েছে। এটি সংখ্যা বেশি কম আছে, কিন্তু এটি একটি না, কিন্তু এটা বাস্তবতা। অজ্ঞান পার্টি এবং রাস্তায় ছিনতাইকারী এগুলো তো অনেকেই রিপোর্ট, সামাজিক অপরাধের বিষয়টাতেই আমরা বেশ কয়েকটি শিরোনাম। হ্যাঁ, কিন্তু আপনি খেয়াল করবেন যে এই যে অজ্ঞান পার্টি কিংবা ছিনতাই, এটি কিন্তু অধিকাংশ রিপোর্টই হয় না, অনেকে থানায় যায় না, কারণ জানা যে থানায় গিয়ে কোনো লাভ হয় না। আর অজ্ঞান পার্টি কখন কিভাবে কাকে ফেলে রাখে অজ্ঞান করে, এবং শেষ পর্যন্ত তার ঠিকানা হয় ঢাকা মেডিকেল কলেজ। এবং অধিকাংশ ক্ষেত্রে এরা কারা করেছে কেউ আর কোনো হদিশ হয় না, এর কোনো মামলাও হয় না ঠিক মতো, এবং তার কোনো অনুসন্ধানও হয় না, এবং এর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয় না। তো সেটা আমাদের পুলিশ প্রশাসন যদি আরেকটু সক্রিয় হয় এবং রাজধানীতে যদি আরেকটু তল্লাশি জোরদার করে, বিভিন্ন রকম আপনি দেখবেন পুলিশ বসগুলো আছে, বিভিন্ন জায়গায় চৌকি আছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু তারা তল্লাশি করে না। শুধু গুলশান এলাকায় দেখলাম যে একটু তৎপর বেশি, কিন্তু অন্য এলাকায় নানা রকম পুলিশের চেকপোস্ট বসানো হয়, এগুলো খুব একটা তৎপর না। তো এটা আর সরকারের আমার ধারণা যে গোয়েন্দাদের কাছে খবরও থাকে। আমরা এর আগে দেখেছি অবশ্য কিছু কিছু অজ্ঞান পার্টি, মলম পার্টি, এই জাতীয় পার্টি নানা রকম গ্রেফতার হয়েছে, কিন্তু এটিকে কনস্ট্যান্ট একটা অ্যাফোর্ডের মধ্যে রাখতে হবে, কন্টিনিউয়াস একটা প্রক্রিয়ার মধ্যে রাখলে হয়তো কিছুটা মুক্তি পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের নির্বাচন এখন নিয়মিত শিরোনাম, এবং আবারও ইমেল কেলেঙ্কারি নিয়ে। আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটি যে চেহারা এখন পেয়েছে, মানে এটি যুক্তরাষ্ট্রের মতো একটা দীর্ঘদিন ধরে যারা গণতন্ত্রের চর্চা করছে তাদের ইতিহাসে কখনো এরকম চেহারা পায়নি। আমরা কখনো এরকম যে যারা গণতন্ত্রের সারা বিশ্বকে স্তবক দেয় যে এইভাবে গণতন্ত্র অনুশীলন করতে হবে, সেখানে ট্রাম্প যদি বলে যে নির্বাচন এখন বন্ধ করে আমাকে বিজয়ী ঘোষণা করেন, এটা যদি বলে কেউ একজন, এবং এই মাপের প্রার্থী, এবং তার আগের বক্তব্য ছিল কি যে নির্বাচনে যদি আমি বিজয়ী হই তাহলে আমি এই ফলাফল মানবো, অন্যথায় মানবো না। এগুলো তৃতীয় বিশ্বের দেশে হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে যখন একজন এরকম অত্যন্ত প্রভাবশালী প্রেসিডেন্ট প্রার্থী এই কথা বলেন, তাহলে সে দেশের প্রক্রিয়ার মধ্যে যে একটা গলদ হয়ে গেছে সেটাই বোঝায়। এই ট্রাম্পের মতো লোক, সে যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজয়ী হয়ে আসলো, সেই বিজয়ী হয়ে আসার মধ্যে তার যে এখন তার দলের অনুসারীরাই, রিপাবলিকানরাই দলে দলে তাকে পরিত্যাগ করছে, তার মানে তাদের বাছাই প্রক্রিয়াটির মধ্যেই কোথায় দুর্বলতা আছে। আমার মনে হয় যে এটা ইতিহাসে থাকবে এই নির্বাচনটি, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে। অনেক ধন্যবাদ আজকে শোনার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।